কোটচাঁদপুরে গৃহবধূর আত্মহত্যা, স্বজনদের দাবি অত্যাচার, স্বামীর দাবি পরকীয়া। ঝিনাইদহের কোটচাঁদপুরে নাসরিন সুলতানা সুবর্ণা নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল 5টার দিকে উপজেলার বাজে বামনদহ সরকারি কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুবর্ণা ওই এলাকার আব্দুল হান্নানের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় 15 বছর আগে সুবর্ণার সঙ্গে হান্নানের বিয়ে হয়। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে তিনি স্বামীর নির্যাতন ও যৌতুকের চাপে অশান্তি জীবনযাপন করছিলেন। তাদের দাবি, দীর্ঘদিনের নির্যাতন ও মানসিক চাপ সহ্য করতে না পেরে সুবর্ণা আত্মহত্যা করেছেন। অন্যদিকে স্বামী আব্দুল হান্নান বলেন, আমাদের সংসার ভালোই চলছিল, কিন্তু হঠাৎ গত 4 বছর আগে আমার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। তাকে বারবার শাসন করার পরও সে বিভিন্ন ছেলের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করত। এ কারণে তাকে শাসন করি, আর সে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি করে চিকিৎসার পর বাসায় ফেরার পর আবারও ঝগড়ার এক পর্যায়ে তিনি দৌড়ে ঘরে ঢুকে পড়ে। তাকে উদ্ধারের অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি। পরে স্বামী হান্নান 999 এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, এই ঘটনায় অপমৃত্যু জিডি মূলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে নিশ্চিতভাবে বলা যাবে মৃত্যুর মূল কারণ। দাও কয় যে না, আমি 3 তারিখে আমি তাই একবার তালাক নিয়ে যাওয়ার যদি তার আগে যাই মরালা আসিয়ে যাবে। আমার শোনা সেই অভিমান করে নিয়মিত নির্যাতন হতো। এই ব্যাপারে আপনারা আসলে এর আগে কখনো আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন? চাচারা চপ দিয়েছে, ও আগে ঝিনেদাই চলিয়েছে, ঝিনেদাই থানায় টাকা দিয়েছে, ও ছিনে যাই। ও কষে কালকেও কইলো, আমি তোর হেলগে আমি তোর দেখে ছাড়বো, আমি কত টাকা, আমি 1 লাখ টাকা দিয়ে তোর হেলগে আমি তোর অপবাদ বের করবো, অপমান। আচ্ছা, এখানে ও আরও বলতো যে তোমার বাপ তো নাই, তোমার ওই বাসার অংশীদার তো তুমি, ওখানে মর্টগেজ দিয়ে আমার কিছু টাকা এনে দাও। হ্যাঁ, এরকম যখন বলছো না আমি পারবো না, তখনই কিন্তু প্রশাসন চালাই। ওনাকে ঠিক কতদিন থেকে এই নির্যাতন শুরু করা হয়? বাচ্চা হওয়ার আগের থেকেই নির্যাতন করতে। হ্যাঁ, তা এরপর মারে, খুব পর্যাপ্ত পরিমাণে মারার পরে আর কি ঘুমের বড়ি খায়। ঘুমের বড়ি খায় যখন হয়ে পড়েছে, অসচেতন হয়ে পড়েছে, তখন ওই স্বামী ওরা থেকে নিয়ে গেছে হসপিটালে, নিয়ে যে ভর্তি ছিল। হ্যাঁ, ওই তো হসপিটালতে নিয়ে আসে, তারপরে যে ওই আলোচনায় বসে যখন ওরা বলেছে কেন যাবে না, তারপরে যাই আর কি ওই সুসাইড। খুব নিশা ছিল। কি কি দিয়েছেন না? ওনার ফ্রিজ দিয়েছি, আর টিভি ফ্রিজ দিয়েছি, আবার একটা সুপা দিয়েছি, একটা খাট দিয়েছি। আমার মেয়ে কাজ, আমার মা গরিব মানুষ, এই যেটা দিয়েছে। নগদ টাকা পয়সা? নগদ টাকা দিয়েছি, তার ক্ষেত্রে 10,000 করে টাকা নিয়েছে। তাও আমার দিইনি, আমি নেই, আমার অনেক করে দিতে পারিনি। কয় আমার ছেলের কয় আলামিন আমার 10,000 টাকা দিয়ে দিইনি, তোর সামনে মাসে দেবো। আমার ছেলে মনে করে যে আমার বোনটা যদি ভালো থাকে, আমার সোনা আমার দিয়ে, আমার সোনার জন্যই, সোনার সুখের জন্য তার ভাই লোকে তার টাকা দিয়েছে। আমার সংসারে টানাটানি, তাও আমার সোনা, আমার ছেলে কই নিয়ে যে দিল, ভাই আমার টাকা দেয়, আমার কই নিয়ে কয় যে না আম্মু ওই টাকা তুমি নিবা না। আমার মেয়ের নাম সুবর্ণা। বয়স কেমন? 35। আমার জামার বিয়ে হয়েছিল, আপনার মেয়ের বিয়ে হয়েছিল কোথায়? পুলিশ বলে কিনা সব কিনে নিয়েছে। তখন আমি বললাম ছেলে স্কুল থেকে নিয়ে এসে, ছেলের পরীক্ষা চলছে, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে 5:30 থেকে হাসপাতাল থেকে ভর্তি করে চিকিৎসা চলে। চিকিৎসা শেষে সে ওই চিকিৎসার মাধ্যম দিয়ে সে আমার যে ফোনটা তার কাছে রেখে আসছি, সেই স্যামসাং ফোন, সেই ফোনে সে একটা ছেলের সাথে সে চ্যাটিং করতেছে, বিভিন্ন তথ্য দিয়ে আমি এখন আমার এই অবস্থা বিভিন্ন কথা দিচ্ছে। এই পর্যায়ে আমি একটি পর্যায়ে তখন ফোনটা কেটে নেওয়ার পরে ফোনটা আমার কাছে রেখে দিই। তখন ফোনে চার্জ নেই, ও এত ফোন ব্যবহার করেছে, ফোনে আর চার্জ নেই। এবং ওই যে ফোনে পরপুরুষের যার সাথে চ্যাটিং করছে, সেটা দেখার পরে অনেক জঘন্যতম কথা সেই চ্যাটে আছে। এটা দেখার পরে আমি ওই সেটটা আমার ভাইয়ের বাসায় চার্জ দিয়ে দিই, আরেক বাসায়, আমার ছোট ভাইয়ের বাসায় দিয়ে কিছুক্ষণ পরে দেখি ওই ফোনে আর কোনো তথ্য নেই, সব তথ্যগুলি মুছে গেছে। কিন্তু সেলটার আইডিটা আমার কাছে আছে, ছবি তোলা আছে বা ওই ফোনে আছে। এরপরে সে তার শাশুড়ি, আমার শাশুড়ি এবং আমার ভাগ্নি যে হাসপাতাল থেকে আমরা সার্ভের মাধ্যম দিয়ে আমরা সুস্থ সুবর্ণাকে বাসায় নিয়ে আসি। রান্নাবান্না করে স্বাভাবিকভাবেই সে চলে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে
আমার শাশুড়ি এবং যে একটু বাকবিতণ্ডা করে পরে সে এক পর্যায়ে উত্তপ্ত হয়ে দ্রুত আমার পাশের একটি ঘরে চলে যায়, যে সমস্যা সিট কেটে দিয়ে দেয়। সিট কেটে দিয়ে সে বারবার বলে আমি আর বাঁচবো না, আত্মহত্যা করবো, আমি আর কেউ বাঁচাতে পারবে না। তখন আমরা চারজন মিলে অনেকবার দরজা ভাঙার চেষ্টা করে তাকে আকুতি মিনতি করে তুমি চলে এসো, জেনে চলে যাও, তোমার আর আমি রাখবো না। সে কোনো রকম দরজা খোলে না। এরপর যে আমরা দরজাটা ভেঙে অনেক অনেক ভাঙার চেষ্টা করেছি। আমার এক বন্ধু আছে, তাকেও ডাকে, দুজন ডাকছে, আমার বন্ধু ওসমান এবং সাজ্জাদ, একজন কাঠের মিস্ত্রি। সে এসে শাবল দিয়ে এবং হাতুড়ি দিয়ে দরজা বাড়াতে দরজার মাথার অংশ ফাঁকা করে একটু, তখন দেখি সে ঝুলে আছে। তখন আমি 999 কল দিই যে বিষয়টা ছাড়িয়ে হয়েছে, আমাকে একটু হেল্প করে, আমার স্ত্রী আত্মহত্যা করছে, সে ঘরে সিট কিনে দিয়ে। তখন 999 কল দেওয়ার পরে আমরা আপাতত স্থগিত করি দরজা ভাঙার জন্য, কারণ আমরা মনে করছি সে হয়তো বেঁচে নেই, যেহেতু অনেকক্ষণই দিয়েছে, তার নড়াচড়া পাচ্ছে না, কথা পাচ্ছে না। তখন 5 মিনিটের ভিতরে পুলিশ এসে দরজা কেটে আমরা পুলিশ লাশ ঝুলন্ত অবস্থায় দেখে বলে যে এটা লাশটা নামা। সেই লাশটা নামিয়ে আমরা দ্রুত আমাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, হাসপাতালে নিয়ে যাই। যে তখন হাসপাতালে যে কর্তব্যরত চিকিৎসক তারা দেখে বলতেছে আপনার স্ত্রী আর নেই, উনি মারা গেছে। আপনি বলতে চাচ্ছেন আপনার স্ত্রীর নাম কি? সুবর্ণা। সুবর্ণা। উনি আত্মহত্যা করেছে পরকীয়ার জন্য? জি, পরকীয়ার জন্য। পরকীয়া কি একজনের সাথে করতো না একাধিক জনের সাথে তার পরকীয়া ছিল? আমার কাছে মনে হচ্ছে সে 2-3 জন তার সাথে ছিল। 2 থেকে 3 জন। দুই থেকে তিনজন। আপনার কাছে কয়জনের আইডিয়া আছে? আমার কাছে আপাতত